অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের আজ ভূগোল বিষয় পরীক্ষা হচ্ছে। তো শেষ মুহূর্তেও চলতে থাকুক তোমাদের প্রস্তুতি। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে যে থার্ড যে ইউনিটটা অর্থাৎ ভারতের ভূগোল, তো ভারতের ভূগোল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করব। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না, কারণ প্র্যাকটিস হবে, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। তো দেখো, প্রথমেই তোমাদেরকে বলে দিই, প্রথম প্রশ্ন দেখো, নিম্নলিখিত যে প্রতিবেশী দেশকে দারুচিনির দ্বীপ বলা হয়, তো দারুচিনির দ্বীপ বলা হয় কাকে? উত্তর করো শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কাকে কিন্তু দারুচিনির দ্বীপ বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের উত্তর সীমান্ত কোনটা? এটা পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। ইন্দিরা কল, মনে রাখবে, ইন্দিরা কল হচ্ছে ভারতের উত্তর সীমান্ত। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতে বর্তমানে অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি? ভারতে বর্তমানে অঙ্গরাজ্য আছে 29টি হবে। চলো নেক্সট প্রশ্ন, বর্তমানে ভারতের বলছে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি? বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল সবাই জানো তো কয়টি হবে? উত্তর হবে 7টি কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু 8টি হয়েছে, মোট 8টি, এখন কিন্তু বর্তমানে 8টি হয়েছে। নেক্সট, ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি? ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কিন্তু সবথেকে বড় প্রতিবেশী দেশ কী হবে? তো দেখো, ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ হবে চীন। চীন সবথেকে বড় প্রতিবেশী দেশ। ওকে, তো বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমারেখা, সেটা সবথেকে বেশি অঞ্চল জুড়ে অবস্থান করছে, কিন্তু প্রতিবেশী দেশ কিন্তু অবশ্যই চীন হবে, মনে রাখবে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ক্ষেত্রফলের ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য কোনটি? সবথেকে ছোট অঙ্গরাজ্য বলো কোনটা? উত্তর হয়ে যাবে গোয়া, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম কি? ভারত পাকিস্তান, মনে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। র্যাডক্লিফ লাইন, র্যাডক্লিফ লাইন হচ্ছে ভারত পাকিস্তান সীমারেখা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত এবং পাকিস্তানের মধ্যে মনে রাখবে সবসময় যুদ্ধ চলে, তো রেড একটা অ্যালার্ট জারি থাকে। তো র্যাডক্লিফ লাইন ভারত পাকিস্তানের মধ্যে সীমারেখার নাম, সব সময় মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবে কিন্তু। নেক্সট প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি কি? রাজ্য পুনর্গঠন, রাজ্য যে পুনর্গঠন, এটা হচ্ছে প্রধান ভিত্তি, মনে রাখো ভাষার ভিত্তিতে পুনর্গঠন। অর্থাৎ দেখো, অসমের রাজ্য অসমিয়া ভাষা, বাংলাদেশ আমাদের বাংলা ভাষা নিয়ে বাংলা রাজ্য গড়ে উঠেছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, এই যে ইত্যাদি ইত্যাদি, যে গুজরাট রাজ্য। অর্থাৎ রাজ্যগুলো পুনর্গঠন হলো কিসের ভিত্তিতে? মনে রাখবে, ভাষার ভিত্তিতে। ভাষা নিয়ে এক একটা রাজ্য গঠিত হয়ে গেল। নেক্সট প্রশ্ন, সিকিম যে সালে অঙ্গরাজ্যের মর্যাদা পেয়েছে? মনে রাখবে, সিকিম যে সালে, উত্তর হয়ে যাবে 1975 সালে সিকিম কিন্তু অঙ্গরাজ্যের মর্যাদা পেয়েছে, 1975, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের যে প্রতিবেশী দেশ ভারত মহাসাগরে মুক্তা নামে পরিচিত? ভারত মহাসাগরের মুক্তা, উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা হচ্ছে ভারত মহাসাগরের মুক্তা, এবং শ্রীলঙ্কা একটা দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। ওকে, এটা হচ্ছে ভারত মহাসাগরের মুক্ত নামে পরিচিত। মনে রাখবে, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার রয়েছে যে প্রতিবেশী দেশে? পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে, অর্থাৎ কক্সবাজার, এটি কোন দেশে রয়েছে? মনে রাখবে, এটা হচ্ছে বাংলাদেশে রয়েছে, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভারত আফগানিস্তান সীমারেখা যে নামে পরিচিত? ভারত আফগানিস্তানের সীমারেখা কী নামে পরিচিত? এইমাত্র তোমাদেরকে বললাম ভারত চীন কিন্তু রেডক্লিফ লাইন, কিন্তু ভারত আফগানিস্তান হয়ে যাবে ম্যাকমোহন নয়, ডুরান্ট লাইন। মনে রাখবে, ডুরান্ট লাইন, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারত আফগানিস্তান যে সীমারেখা, সেটি ডুরান্ট লাইন নামে পরিচিত। নেক্সট প্রশ্ন চলে আসবো, ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল কোথায়? দেখো, ভারতের নবীনতম জেলা হয়েছে তেলেঙ্গানা, কিন্তু আমাদের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল বলেছে। আচ্ছা, নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল যদি বলি, এখানে জম্মু কাশ্মীর, একটা পুদুচেরি, লাদাখ, এগুলো সবগুলোই কিন্তু কি তোমার হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। তবে নতুন এই যে গড়ে উঠেছে এই সাম্প্রতিকতম হচ্ছে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, এটি হচ্ছে নবীনতম এবং কেন্দ্রশাসিত অঞ্চল, মানে কেন্দ্র শাসন করে, কিন্তু এখানে কোনো রাজ্য সরকার নেই। তাহলে দাদরা এবং নগর হাভেলি এবং দমন ও দিউ। ওকে, মনে থাকবে, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? সব থেকে ছোট প্রতিবেশী দেশ, মনে রাখবে, মালদ্বীপ ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। নেক্সট, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? প্রথম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ওকে, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য, ভাষার ভিত্তিতে গড়ে উঠল অন্ধ্রপ্রদেশ রাজ্যটি। নেক্সট প্রশ্ন, ভারতের পূর্বতম স্থান কোনটি? ভারতের পূর্বতম স্থান, মনে রাখবে, পূর্বতম স্থান কোনটা হয়ে যাবে? অবশ্যই এটা হচ্ছে গুহারমতি, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসবো, ইন্দিরা পয়েন্টের অপর নাম কি? ইন্দিরা পয়েন্টের অপর নাম হয়ে যাবে পিগম্যালিয়ন পয়েন্ট, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সার্কের পুরো কথা কি? সার্কের পুরো কথা দেখো, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর কালচারাল অর্গানাইজেশন, অর্থাৎ এখানে অপশন কোনটা আমরা দেখবো? অপশন হয়ে যাবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, তাহলে কোনটা হবে? অপশন নাম্বার সি, অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটা হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্কের ফুল ফর্ম। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, নেক্সট প্রশ্ন চলে আসবো, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। তো পরের প্রশ্ন দেখো, ক্ষেত্রমানের বিচারে ভারতের স্থান বিশ্বের মধ্যে কততম? ক্ষেত্রমানের বিচারে ভারতের স্থান কততম?
তো ক্ষেত্রমানের বিচারে ভারতের স্থান কিন্তু সপ্তমতম, মনে রাখবে সপ্তমতম। নেক্সট প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, সি অর্থাৎ তোমাদের ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম বিন্দু বলেছে, দক্ষিণতম বিন্দু, মনে রাখবে এটা হচ্ছে অপশন নাম্বার সি অর্থাৎ ইন্দিরা পয়েন্ট কিন্তু ভারতের দক্ষিণতম বিন্দু। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত? ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান হয়ে যাবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। খুব ভালো করে মনে রাখো, প্রমাণ দ্রাঘিমা রেখা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। নেক্সট, ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গেছে। তো কোন রাজ্যগুলির মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? 4 দাগের অপশন হচ্ছে উত্তর নাম্বার বি অর্থাৎ ঝাড়খণ্ড, তারপর মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট, মিজোরাম, এগুলির মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা কিন্তু চলে গেছে। 4টে অপশন নাম মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, 1956 সালে দেখো বলছে 1 নভেম্বর ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন সুপারিশ কার্যকর হয়। তো এই সময় ভারতের রাজ্যপাল শাসিত এবং কেন্দ্রপাল শাসিত রাজ্যের সংখ্যা ছিল যথাক্রমে কটি? কেন্দ্রশাসিত এবং রাজ্যশাসিত সরকার। তো প্রথমে রাজ্যপাল শাসিত বলেছে, তারপর কেন্দ্রশাসিত। তো কোনটা হবে? 5 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি অর্থাৎ 14 এবং 6। প্রথমে 14টি ছিল এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, কিন্তু এখন 7-8টি হয়েছে। তো কত এখন বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল কটা? তো আমরা 8টা দেখলাম। তো অবশ্যই কমেন্ট করে জানাও তো 7টা নাকি 8টা। আচ্ছা নেক্সট আমরা চলে আসবো 6 নম্বর প্রশ্ন। দেখো ভারতে বর্তমানে রাজ্যপাল শাসিত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা যথাক্রমে কটি? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি অর্থাৎ 28 এবং 8টি। বর্তমানে ভারতের রাজ্যপাল শাসিত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে সংখ্যা যথাক্রমে 28 এবং 8টি। তো অবশ্যই তোমরা এটাও দেখে নেবে। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো। কোন তারিখে ভারত ডোমিনিয়ন মর্যাদা থেকে সাধারণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক অর্থাৎ রিপাবলিক দেশের মর্যাদা লাভ করে? উত্তর হয়ে যাবে কি 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি 26 জানুয়ারি 1950 সাল থেকে ভারত ডোমিনিয়ন মর্যাদা বা সাধারণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক দেশের মর্যাদা কিন্তু লাভ করে। কারণ 1950 সালের 26 জানুয়ারি আমরা দেখতে পাই সংবিধান কার্যকর হয়, আর সেই দিন থেকেই ভারত কিন্তু একটি প্রজাতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে নিজের। 8 নম্বর প্রশ্ন, দেখো প্রশাসনিক দিক থেকে ব্যতিক্রমী একটি অঞ্চল কোনটি? প্রশাসনিক দিক থেকে ব্যতিক্রমী একটি অঞ্চল হয়ে যাবে অপশন নাম্বার ডি অর্থাৎ নিউ দিল্লি, একটু আলাদা, একটু অন্যরকম নিউ দিল্লি। ওকে, প্রশাসনিক দিক থেকে। নেক্সট প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠনের যে মূল ভিত্তি, আমি আগেই বলেছি তোমাদেরকে, একটা প্রশ্ন বললাম তো, রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী হবে? উত্তর হয়ে যাবে ভাষা মূল ভিত্তি ভাষা ছিল। তো এখানে অপশান ওয়াইজ দেখো এগুলো বলেছে সবকটি ঠিক যদি বলি তাহলে ভাষা, সংস্কৃতি, প্রশাসনিক সুবিধা, অর্থনৈতিক উন্নয়ন, এগুলো সবগুলোই কিন্তু ঠিক ভারতের রাজ্য পুনর্গঠনে একটা মানে যদি শুধু বলা হয় তাহলে ভাষা, তবে পুনর্গঠনের মূল ভিত্তি ছিল, এগুলো সবগুলো ঠিক অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, যে দুটি দেশের মধ্যে প্রক প্রণালী অবস্থিত, দেখো আমরা এটা বললাম যে দুটি দেশের মধ্যে প্রক প্রণালী অবস্থিত, প্রক প্রণালী এটা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? এটা 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি অর্থাৎ ভারত শ্রীলঙ্কার মধ্যে প্রক প্রণালী অবস্থিত, এটা ভালো করে মনে রাখবে। র্যাডক্লিফ লাইন যে দুটি দেশের মধ্যে অবস্থান করছে আমরা বলে দিলাম, ভারত পাকিস্তান, ভারত পাকিস্তান, কারণ ভারত এবং পাকিস্তানের মধ্যে রেড অ্যালার্ট জারি থাকছে, তো ভারত পাকিস্তান হচ্ছে র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। এটা মনে রাখবে, মনে রাখার জন্য বললাম, অন্যভাবে নিয়ে নাও। নেক্সট, মার্চ 30, 2024 খ্রিস্টাব্দের হিসাব অনুযায়ী ভারতে মোট বলছে জেলার সংখ্যা কটি, তাই তো? তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি অর্থাৎ 720টি কিন্তু জেলা ছিল। নেক্সট, ভারতের সমস্ত রাজ্যের জেলাগুলির মধ্যে সবথেকে বৃহৎ জেলা কোনটি? সবথেকে বড় জেলা বলো, সবথেকে বড় জেলা। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি কচ্ছ। গুজরাটে কচ্ছ জেলা সবথেকে বড় জেলা, ভারতের সবথেকে বড় জেলা কচ্ছ। নেক্সট, ভারতের জেলাগুলির মধ্যে সবথেকে ছোট জেলা কোনটি? সবথেকে ছোট জেলা 14 প্রশ্নের উত্তর হয়ে যাবে মাহে, পুদুচেরির মাহে সবথেকে ছোট জেলা। চলো নেক্সট, এরপর দেখো সার্কের বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা কটি? সার্কের বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা কিন্তু কী হবে? সার্কের বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা সবাই জানো যে সার্কের কটি? 7টি। তো এই সার্কের সদস্য রাষ্ট্র মনে রাখার জন্য সার্কের বর্তমান সদস্য সংখ্যা অবশ্যই 7টি। তো সার্কের সদস্য রাষ্ট্র মনে রাখার জন্য একটা সূত্র আছে MBBS। দেখো 4টে, এম ফর মালদ্বীপ, বি ফর ভুটান, বি ফর হচ্ছে বাংলাদেশ, MBBS, এস ফর শ্রীলঙ্কা। তো এরা পেন PAIN, পি ফর পাকিস্তান, এ ফর আফগানিস্তান, আই ফর ইন্ডিয়া, পেন PAIN, এন ফর নেপাল। তো এগুলো হবে। ওকে, তো সার্কের পুরো নাম বললাম কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। আর সার্কের সদর দপ্তর সদস্য রাষ্ট্রের সংখ্যা আছে 7টি। এই সদস্য রাষ্ট্রের প্রথম অক্ষর দিয়ে গঠিত MBBS পেন, এটা কিন্তু মনে রাখবে MBBS PAIN পেন। তো এগুলো মনে রাখলে তোমাদের 8টা রাষ্ট্রের নামও কিন্তু মনে থাকবে, 7টা রাষ্ট্র। ওকে, সার্কের সদর দপ্তর কোনটা বলো? সার্কের সদর দপ্তর কাঠমান্ডু, তোমরা সবাই জানো সার্কের সদর দপ্তর কাঠমান্ডু। চলো 17 নম্বর প্রশ্ন দেখো,
প্রাচ্যের মুক্তা বলা হয় কোন দেশকে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কা। প্যাগোডা ডেস বলা হয় কাকে? প্যাগোডা ডেস বলা হয় মায়ানমারকে। ওকে, চলো প্রাচ্যের পোস্ট বক্স কাকে বলে? প্রাচ্যের পোস্ট বক্স বলা হচ্ছে 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, কলম্বো বন্দরকে। 20 নম্বর প্রশ্ন দেখো, খাইবার গিরিপথ দিয়ে যে দুটি দেশের মধ্যে বাণিজ্য হয়ে থাকে সেই দুটি দেশের নাম কি? খাইবার গিরিপথ দিয়ে যে দুটি দেশের মধ্যে বাণিজ্য হয়ে থাকে, তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে খাইবার পাস দিয়ে বা খাইবার যে গিরিপথ দিয়ে এটা কিন্তু বাণিজ্য হয়ে থাকে। নেক্সট, ক্যারেজ প্রথায় জলসেচ করে খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কি বলবো যে প্রথা, ক্যারেজ প্রথা। তো ক্যারেজ প্রথায় জলসেচ ব্যবস্থা প্রাচীনকাল থেকে জনপ্রিয় কোন দেশে? অপশন হবে সি, পাকিস্তানে ক্যারেজ প্রথায় কিন্তু কি হবে জলসেচ করে থাকে, জলসেচ মনে রাখবে। ভারত ছাড়াও কোন প্রতিবেশী দেশকে নদীমাতৃক দেশ বলা যেতে পারে? তো ভারত ছাড়াও অবশ্যই বাংলাদেশ, কারণ বাংলাদেশের পদ্মা নদী নদীমাতৃক দেশ নামে পরিচিত লাভ করেছে। তো ভারত ছাড়াও বাংলাদেশ নদীমাতৃক দেশ। নেক্সট প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, ভারতের কোন প্রতিবেশী দেশে বছরে দুবার বর্ষাকাল হয়? ভারতে কোন প্রতিবেশী দেশে বছরে দুবার বর্ষাকাল হয়? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতেও কিন্তু বছরে দুবার বর্ষাকাল হয়। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কোন প্রতিবেশী দেশে অবস্থিত? ত্রিভুবন অবশ্যই অপশন নাম্বার সি, নেপাল। পরের প্রশ্ন দেখো ভারত থেকে, তো ক্রেটন হলো এক প্রকার দেশ, ক্রেটন হলো এক প্রকার কি? ক্রেটন হলো এক প্রকার স্থিতিশীল বা সুস্থায়ী ভূখণ্ড, মনে রাখবে। নেক্সট প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, পূর্ব হিমালয়ের সিনট্যাক্সিয়াল বেন্ট কোন স্থানে দেখা যায়? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ অরুণাচল প্রদেশের নামচা বারোয়ার কাছে। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের ড্যাশ কোন যুগের পর অগ্নুৎপাত এর বলছে চিহ্ন পাওয়া যায় না? কোন যুগের পর? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ ইয়োসিন যুগের পর। ইয়োসিন যুগের পর আর কিন্তু অগ্নুৎপাতের চিহ্ন পাওয়া যায়নি। নেক্সট প্রশ্ন, সাগরমাথা হলো নেপালি ভাষার ড্যাশের নাম? সাগরমাথা। উত্তর হয়ে যাবে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি, অর্থাৎ মাউন্ট এভারেস্টের অপর নাম। সাগরমাথা হলো নেপালি ভাষায় মাউন্ট এভারেস্টের অপর নাম। নেক্সট প্রশ্ন দেখো, ট্রেথিস সমুদ্রের উত্তরে উচ্চভূমি হলো ড্যাশ? ট্রেথিস সমুদ্রের উত্তরে উচ্চভূমি হলো অ্যাঙ্গারল্যান্ড। ওকে, নেক্সট 6 নম্বর প্রশ্ন, দীর্ঘ সংকীর্ণ এবং অগভীর সমুদ্রকে কি বলা হয়? দীর্ঘ সংকীর্ণ এবং অগভীর সমুদ্রকে আমরা বলবো মাহিখাত, অর্থাৎ অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন, ধান্ধ হলো রাজস্থান মরুভূমির এখানে দেখো 4টে অপশনের মধ্যে কোনটা হবে? ধান্ধ হলো রাজস্থান মরুভূমির কি? উত্তর হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ প্লায়া হ্রদ। প্লায়া হলো প্লায়া হ্রদ, এটা একটি হ্রদ। ধান্ধ হচ্ছে একটি হ্রদ, হ্রদের নাম। ধান্ধ হলো রাজস্থান মরুভূমির প্লায়া হ্রদ। ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? অবশ্যই তোমরা জানো, অবশ্যই চিল্কা হ্রদ, মনে রাখবে ভারতের বৃহত্তম উপহ্রদ চিল্কা হ্রদ। নেক্সট, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির মধ্যে কোন অংশে প্রাচীন সিল্ট মালভূমি দেখা যায়? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে প্রাচীন সিল্ট কিন্তু দেখা যায়। নেক্সট প্রশ্ন চলে আসবো 10 নম্বর প্রশ্ন, গ্রেটার হিমালয়ের প্রস্থ প্রায় কত? গ্রেটার হিমালয়ের প্রস্থ প্রায় কিন্তু 25 কিলোমিটার, মনে রাখবে গ্রেটার হিমালয়ের প্রস্থ প্রায় 25 কিলোমিটার। ভারতের নীতি আয়োগের পরিসংখ্যান 2023 অনুযায়ী ভারতে মোট কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কয়টি রাজ্যপাল শাসিত অঞ্চল রয়েছে? তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ 2টি এবং 11টি কেন্দ্র এবং রাজ্য, মনে রাখবে। নেক্সট প্রশ্ন চলে আসবো, এটা 2023-এর পরিসংখ্যান অনুযায়ী, নীতি আয়োগের পরিসংখ্যান অনুযায়ী, অর্থাৎ অপশন নাম্বার কি বললাম? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, 2টি 11টি। নেক্সট প্রশ্ন, কারাকোরাম পর্বতের গড় উচ্চতা হলো কত? কারাকোরাম পর্বতের গড় উচ্চতা হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ 6100 মিটার কারাকোরাম পর্বতের গড় উচ্চতা। নেক্সট, জাস্কার পর্বতের উচ্চতম শৃঙ্গ কোনটি? জাস্কার পর্বতের উচ্চতম শৃঙ্গ অবশ্যই 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ কামেট। জাস্কার পর্বতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কামেট। নেক্সট প্রশ্ন, কারাকোরামের 8000 মিটার যে উচ্চতা বিশিষ্ট পর্বত শৃঙ্গের সংখ্যা কটি? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ 4টি। কারাকোরামে 8000 মিটার বেশি উচ্চতা বিশিষ্ট শৃঙ্গের সংখ্যা ছিল, পর্বত শৃঙ্গের সংখ্যা হচ্ছে 4টি। নেক্সট প্রশ্ন দেখো, কাংড়া উপত্যকাটি অবস্থিত কোথায়? কাংড়া উপত্যকাটি অবস্থিত, মনে রাখবে, পাঞ্জাব হিমালয়ে। কাংড়া উপত্যকাটি অবস্থিত পাঞ্জাব হিমালয়ে। নেক্সট প্রশ্ন দেখো, সংস্কৃত ভাষায় কারাকোরাম পর্বতকে কি বলা হয়? সংস্কৃত ভাষায় কারাকোরাম পর্বতকে বলা হয় কৃষ্ণগিরি। কৃষ্ণগিরি বলা হয় কারাকোরাম পর্বতকে। নেক্সট প্রশ্ন, হিমালয়ের পাদদেশ বরাবর কোন ধরনের বনভূমি দেখা যায়? হিমালয়ের পাদদেশ বরাবর তোমাদের অপশন নাম্বার ডি, অর্থাৎ পর্ণমোচী অরণ্য কিন্তু দেখা যায়। নেক্সট প্রশ্ন, অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের সীমানায় রয়েছে কি? অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের সীমানায় রয়েছে নাগা পাহাড়, মনে রাখবে নাগা পাহাড়। নেক্সট প্রশ্ন, প্রাচীন পলিগঠিত অঞ্চল পাঞ্জাবে কি নামে পরিচিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রাচীন হলে ভাঙ্গার আর নবীন হলে কি? তো কত নম্বর প্রশ্ন? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার, তো প্রাচীন পলিগঠিত পাঞ্জাবে
প্রাচীন দ্বারা পরিগঠিত হতো ভাঙ্গার হবে, তবে পাঞ্জাবে এটা ধায়া নাকি ভাঙ্গার হবে। তো এটা অবশ্যই তোমরা কমেন্ট করে একটু জানাও। তো নবীন পলিমাটিতে হলে খাদার, প্রাচীন হলে ভাঙ্গার। তো পাঞ্জাবে যেহেতু বলছে, তো পাঞ্জাবে কোনটা হবে? তো এখানে অপশন সি ধায়া হওয়ার কথা। তো তোমরা এটা জানিও, প্রাচীন পলিগঠিত অঞ্চলে পাঞ্জাবে কি নামে পরিচিত? ধায়া করবে উত্তর। নেক্সট, কোন পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গ সবরমতী? উত্তরে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সবরমতী। রাজস্থানের মরুভূমি কোন অংশে মরুস্থলী অবস্থিত? বলো, মরুভূমি কোন অংশে মরুস্থলী অবস্থিত? উত্তরে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ পশ্চিম অংশ। নেক্সট প্রশ্ন, মরু অঞ্চলে ওয়াদি কোন ধরনের ভূমিরূপকে বোঝায়? মরু অঞ্চলে ওয়াদি কোন ধরনের ভূমিরূপকে বোঝায়? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ শুষ্ক গিরিখাতকে ওয়াদি বলা হয়। শুষ্ক নদীখাত। মরুস্থলী কথার অর্থ কি? মরুস্থলী কথার অর্থ কি? অপশন বি, অর্থাৎ মিতের দেশ। মরুস্থলী মানে হচ্ছে মিতের দেশ। ভিল কথার অর্থ কি? ভিল কথার অর্থ হবে অবশ্যই এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। ভিল কথার অর্থ হচ্ছে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। নেক্সট 25 নম্বর প্রশ্ন, বাড়ি দোয়াব অবস্থিত উত্তর হবে বিপাশা এবং ইরাবতী নদীর মাঝে। 26 নম্বর, ভূস্বর্গ বলা হয়, অর্থাৎ পৃথিবীর স্বর্গ কাশ্মীর। মনে রাখবে, কাশ্মীর উপত্যকাকে ভূস্বর্গ বলা হয়। 27 নম্বর প্রশ্ন দেখো, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় কোনটা? ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় হয়ে যাবে 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ পরেশনাথ পাহাড়। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় কোনটা? ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় হলো পরেশনাথ পাহাড়। হিমালয় পর্বতের দৈর্ঘ্য প্রায় কত? হিমালয় পর্বতের দৈর্ঘ্য প্রায়, তো হিমালয় পর্বতের দৈর্ঘ্য কত বলো? অবশ্যই 2500 কিলোমিটার প্রায়। হিমালয় পর্বতের দৈর্ঘ্য প্রায় 2500 কিলোমিটার। হিমালয়ের সবদিকে দক্ষিণে কী রয়েছে? উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ শিবালিক পর্বত রয়েছে। হিমালয়ের সর্বদক্ষিণে শিবালিক পর্বত রয়েছে। নেক্সট বলো, ভারতের সর্বোচ্চ গিরিপথের নাম বলো। সর্বোচ্চ গিরিপথ অনেকেই জানো, মানা বা ডুংরিলা হচ্ছে ভারতের সর্বোচ্চ গিরিপথ। নেক্সট, শ্রীনগর এবং কার্গিলের মধ্যে অবস্থিত কোন গিরিপথ? শ্রীনগর কার্গিল। উত্তরে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ জজিলা গিরিপথ শ্রীনগর এবং কার্গিলের মধ্যে অবস্থিত। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত সবাই জানো, তো কোন জায়গায়, কোন দেশে বললে তো পেরে যাবে, তো এটা বলো। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে হিমাদ্রি হিমালয় কিন্তু মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালে অবস্থিত। তো মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। চলো নেক্সট প্রশ্ন দেখো, 33 নম্বর প্রশ্ন, যে কাশ্মীর উপত্যকা কারেওয়া মৃত্তিকা কোন চাষের জন্য বিখ্যাত? কারেওয়া মৃত্তিকা এটি কোন চাষের জন্য বিখ্যাত? অবশ্যই এটা হয়ে যাবে জাফরান চাষের জন্য বিখ্যাত। কাশ্মীর উপত্যকায় জাফরান চাষ হয়, তাই তো। নেক্সট, মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ অবশ্যই বলো। উত্তর হয়ে যাবে কি? মেঘালয়ের শিলং। সবাই জানো মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ শিলং, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন দেখো, 35 নম্বর প্রশ্ন, আরাবলী পর্বতের পশ্চিমে ঋতুভিত্তিক ছোট ছোট নদী বিধৌত উর্বর বনভূমি হলো কি? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ রোহি। নেক্সট, যে পাঞ্জাব সমভূমির উত্তরে ক্ষয়প্রাপ্ত অংশ কী নামে পরিচিত? পাঞ্জাব সমভূমির উত্তরে ক্ষয়প্রাপ্ত সমভূমিকে বলবো আমরা, কি বলবো? চো বলা হয়। চলো নেক্সট প্রশ্ন, চলো, থর মরুভূমির লবণাক্ত হ্রদকে কী বলে? থর মরুভূমির লবণাক্ত হ্রদকে আমরা ধায়া বলবো। থর মরুভূমির লবণাক্ত হ্রদকে ধায়া। থর মরুভূমির লবণাক্ত হ্রদকে বলা হচ্ছে থর মরুভূমির লবণাক্ত হ্রদকে প্লায়া বলবো। ওকে, প্লায়া হবে। হ্যাঁ, আচ্ছা, পাঞ্জাব সমভূমির উত্তরে ক্ষয়প্রাপ্ত অঞ্চল কী নামে পরিচিত? সেটা হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ রোহি। অপশন নাম্বার সি, অর্থাৎ চো। নেক্সট প্রশ্ন চলে আসবো, চম্বল উপত্যকা বা চম্বল নদী উপত্যকা কোন ধরনের ভূমিরূপের প্রকৃত উদাহরণ? তো 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ অপভূমি বা বধভূমি। নেক্সট প্রশ্ন 39 নম্বর প্রশ্ন, নাসিক এবং মুম্বাইয়ের সংযোগকারী গিরিপথ কোনটি? নাসিক এবং মুম্বাইয়ের সংযোগকারী গিরিপথ হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ তোমাদের হচ্ছে থলঘাট। নাসিক এবং মুম্বাইয়ের সংযোগকারী গিরিপথ হচ্ছে থলঘাট। এবং 40 নম্বর প্রশ্ন দেখো, একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও। একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ ছোটনাগপুর মালভূমি একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। নেক্সট প্রশ্ন একটু তাড়াতাড়ি বলবো, আর হাতে সময় নেই। দেখো, ভারতের হৃদয় নামে পরিচিত কোনটি? ভারতের হৃদয় নামে অভিহিত করা হয় কাকে? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ ভারতের হৃদয় হচ্ছে ভারতের নদ নদীকে ভারতের হৃদয় বলা হয়। মনে রাখবে, ভারতের মধ্য দিয়ে প্রবাহিত একটি আন্তর্জাতিক নদী লুনি আছে। তো ভারতের মধ্য দিয়ে অপশন হয়ে যাবে সিন্ধু একটি আন্তর্জাতিক নদী। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের বৃহৎ নদী অববাহিকার ক্ষেত্রফলের মান কত? ভারতের বৃহৎ নদী অববাহিকার ক্ষেত্রফলের মান হয়ে যাবে 20,000 বর্গ কিলোমিটার বেশি। নেক্সট, ভারতের যে রাজ্যে অন্তর্বাহিনী নদী লক্ষ্য করা যায়, অন্তর্বাহিনী নদী মনে রাখো অপশন হবে রাজস্থানের লুনি। বললাম না, একটা অন্তর্বাহিনী নদী লুনি,
অন্তর্বাহিনী হবে লুনি, ঠিক আছে। তো রাজস্থানের মধ্য দিয়ে লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন, ভারতের ক্ষুদ্র যে নদী অববাহিকার ক্ষেত্রফল কত? ক্ষুদ্র নদী অববাহিকার ক্ষেত্রফল হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ 2000 বর্গ কিলোমিটার কম। নেক্সট প্রশ্ন, ভূবিজ্ঞানীদের ধারণা অনুসারে ভারতের উত্তর দক্ষিণে প্রসারিত জলবিভাজিকার মূল লক্ষ্যটি যে পর্বতদ্বয় বরাবর অবস্থিত সেটা হচ্ছে কোন পর্বত? তো অপশন হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ আরাবল্লী এবং সহ্যাদ্রি। নেক্সট, ভারতের বৃহত্তম নদী অববাহিকার নাম কি? ভারতের বৃহত্তম নদী অববাহিকা সবাই জানো, সব বলো। ভারতের বৃহত্তম নদী অববাহিকা অপশন নাম্বার গঙ্গা নদী অববাহিকা, সব থেকে বড় নদী অববাহিকা। ভারতের দীর্ঘতম নদী সবাই জানো গঙ্গা, তো এখানে গঙ্গা অপশনটাই নেই, তাহলে কী হবে? অপশন হয়ে যাবে ডি, অর্থাৎ যমুনা। তো ভারতের দীর্ঘতম উপনদী, সরি নদী তো বলেনি, উপনদী বলেছে, তাই ভারতের দীর্ঘতম উপনদী বলেছে, তাহলে কিন্তু যমুনা হয়ে যাবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন চলে আসবো। 9 নম্বর প্রশ্ন, পিনেট বা চুনট নদী বিন্যাস দেখা যায় ভারতের নদীর অববাহিকায়, কোন নদী অববাহিকায়, কোন নদীতে? বলো। 9 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ নর্মদা নদীতে। ভারতের জাতীয় নদী কোনটা? 10 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারতের জাতীয় নদী হচ্ছে গঙ্গা নদী। চলো নেক্সট প্রশ্ন, হিমালয় নদী ব্যবস্থা থেকে ভারতের একটি পূর্ববর্তী নদীর নাম বলো। ভারতের একটি পূর্ববর্তী নদীর নাম হয়ে যাবে কি? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ অরুণ। ভারতের একটি পূর্ববর্তী নদী হবে অরুণ। উত্তর ভারতের নদীগুলি হাইড্রোগ্রাফের সিংহ লক্ষ্য করা যায় যে ঋতুতে? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ বর্ষাকালে। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, টারশিয়ারি যুগের শেষ দিকে হিমালয়ের দক্ষিণ পাদদেশ বরাবর প্রবাহিত নদীটির নাম কি? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ গঙ্গা নদী। টারশিয়ারি যুগের শেষ দিকে হিমালয়ের দক্ষিণ পাদদেশে বরাবর যে প্রবাহিত নদীটি ছিল এটা হয়ে যাবে অবশ্যই গঙ্গা নদী। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। এরপর 14 নম্বর প্রশ্ন দেখো, সিন্ধু ব্রহ্ম নদীর পতনস্থল কোথায়? সিন্ধু ব্রহ্ম নদীর পতনস্থল অপশন নাম্বার বি, অর্থাৎ আরব সাগর। নেক্সট, টিবেটান নদীর পতনস্থল কোনটি? টিবেটান নদীর পতনস্থল হবে অপশন নাম্বার সি, অর্থাৎ বঙ্গোপসাগর। নিম্নলিখিত নদীগুলির মধ্যে যেটি উচ্চ হিমালয়ের নদী, বলো উচ্চ হিমালয়ের নদী কোনটি? অপশন নাম্বার সি, অর্থাৎ ঘরঘরা। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত নদীগুলির মধ্যে যেটি নিম্ন হিমালয়ের নদী হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ ইরাবতী। লাদাখ এবং জাস্কার পর্বতশ্রেণীর মধ্য দিয়ে প্রবাহিত নদীটির নাম কি? অর্থাৎ 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ সিন্ধু। দেখো, সিন্ধু নদ জম্মু এবং কাশ্মীরে প্রবেশ করেছে যে স্থান দিয়ে, সিন্ধু নদ জম্মু কাশ্মীরে প্রবেশ করেছে, মনে রাখবে, যে স্থান দিয়ে, গিলঘিট। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, গড়তাও নদী যে নদীর উপনদী? গড়তাও নদী, এটা হবে অপশন নাম্বার বি, অর্থাৎ সিন্ধু নদীর একটি প্রধান উপনদী হচ্ছে গড়তাও নদী। নেক্সট, পৃথিবীর বৃহত্তম বালুচরা মাজুলি যে নদীতে দেখা যায়, মাজুলি নদীদ্বীপ, তো কোন নদীতে দেখা যায়? অবশ্যই এটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ ব্রহ্মপুত্র নদীতে, গঙ্গা ব্রহ্মপুত্র নদীতে, অর্থাৎ ব্রহ্মপুত্র নদীতে কিন্তু মাজুলি দ্বীপ দেখা যায়, এটা মনে রাখতে হবে। নেক্সট, চম্বল নদী যে নদীর উপনদী? চম্বল নদী কিন্তু 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, যমুনা নদীর উপনদী হচ্ছে চম্বল। নেক্সট, শতদ্রু নদীর পতনস্থল কোথায়? শতদ্রু নদী পতনস্থল হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ চন্দ্রভাগাতে শতদ্রু নদীর পতনস্থল। নিম্নলিখিত নদীগুলির মধ্যে যে নদীটি বারবার খাত পরিবর্তন করেছে, তো 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ কোশি নদীটি বারবার কিন্তু খাত পরিবর্তন করেছে। নেক্সট প্রশ্ন, স্কাই রিভার বা আকাশের নদী নামে পরিচিত নদীটির নাম কি? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ ব্রহ্মপুত্র নদীকে বলা হচ্ছে স্কাই রিভার। নেক্সট, সল্ট রিভার নামে পরিচিত নদীটির নাম কি? সল্ট রিভার নামে পরিচিত নদীটির নাম হয়ে যাবে লুনি নদী, যেটা আন্তর্জাতিক নদী নামে পরিচিত, আন্তর্জাতিক নয়, অন্তর্দেশীয় নদী। নেক্সট দেখো, এশিয়ার সর্বাধিক স্বচ্ছ নদী কোনটি? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, সর্বাধিক স্বচ্ছ পরিষ্কার নদী হচ্ছে ডাউকি। নেক্সট, সাংপো যে নদীর তিব্বতী নাম? সাংপো যে নদীর তিব্বতী নাম? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, ব্রহ্মপুত্র নদীর অপর নাম হলো সাংপো। নেক্সট, 29 নম্বর প্রশ্ন, তিস্তা নদীর জলবন্টন সমস্যা নিরসনে ভারত বাংলাদেশ যৌথ ভূমিকা বা যৌথ নদী কমিশন গঠন করে কত সালে? তো সালটা দেখো, 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 1972 খ্রিস্টাব্দে। এরপর উপদ্বীপীয় ভারতের নদী ব্যবস্থা থেকে বেশ কিছু প্রশ্ন দেখে নাও তাড়াতাড়ি। গোদাবরী অববাহিকায় যে ধরনের জলনির্গম প্রণালী দেখা যায় সেটা হচ্ছে কোন ধরনের প্রণালী? 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ বৃক্ষরূপী। দক্ষিণ ভারতে একটি পূর্ববাহিনী নদীর নাম লেখো। দক্ষিণ ভারতে একটি পূর্ববাহিনী নদী হয়ে যাবে গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদী। নেক্সট, দক্ষিণ ভারতে একটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো। পশ্চিম বাহিনী নদী যদি আমরা বলি তাহলে হবে নর্মদা ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী যে নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি করেনি বা যে নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি, 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, তাপ্তি নদী বা তাপি নদী। এই তাপি নদীতে কিন্তু পশ্চিমবঙ্গে এখনও কোনো নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। এরপর দেখো 34 নম্বর প্রশ্ন, কৃষ্ণার দীর্ঘতম উপনদীর নাম কি? কৃষ্ণার দীর্ঘতম উপনদীর নাম হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ তুঙ্গভদ্রা। নেক্সট, শিবসমুদ্রম জলপ্রপাত যে নদীতে অবস্থিত? শিবসমুদ্রম জলপ্রপাত হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ কাবেরী নদীতে অবস্থিত। 36 নম্বর প্রশ্ন, সংস্কৃতে নর্মদা শব্দের অর্থ কি? সংস্কৃতে নর্মদা শব্দের অর্থ হবে আনন্দ দায়িত্রী। নেক্সট, দক্ষিণ ভারতে একটি অধ্যারোপ প্রকৃতির নদীর নাম লেখো। দক্ষিণ ভারতে অধ্যারোপ প্রকৃতির নদী হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ নর্মদা নদী। ভারতের নায়াগ্রা নামে পরিচিত চিত্রকূট জলপ্রপাত যে নদীর উপর অবস্থিত? ভারতের নায়াগ্রা, বলো। ভারতের নায়াগ্রা নামে পরিচিত চিত্রকূট জলপ্রপাত, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ
ইন্দ্রাবতী। নেক্সট প্রশ্ন, ধোঁয়াধর জলপ্রপাত যে নদীর ওপর অবস্থিত? ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? অপশন নাম্বার সি অর্থাৎ নর্মদা নদীর ওপর অবস্থিত ধোঁয়াধর জলপ্রপাত, একটু মনে রাখতে হবে। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার সবাই জানে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলো দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার নামে পরিচিত কি? উত্তর হবে কাবেরী নদী। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার নামে পরিচিত কাবেরী নদী অববাহিকা। নেক্সট, নিম্নের কোন নদীটি খাম্বাত উপসাগরে পতিত হয়েছে? 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি অর্থাৎ খাম্বাত উপসাগরে পতিত হয়েছে সবরমতী নদী। দেখো, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ রাজ্য দুটির মধ্যে যে নদীর জলবন্টন নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে সেটি কোন নদী? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি অর্থাৎ বংশধারা নদী। এই নদী নিয়ে কিন্তু জলবন্টন নিয়ে একটা বিরোধের সৃষ্টি হয়েছে, কাদের মধ্যে? ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ সরকারের মধ্যে। নেক্সট 34 নম্বর প্রশ্ন, কৃষ্ণার দীর্ঘতম উপনদীর নাম লেখো। কৃষ্ণার দীর্ঘতম উপনদী কী হবে? তো কৃষ্ণার দীর্ঘতম উপনদী হয়ে যাবে অপশন নাম্বার ডি অর্থাৎ তুঙ্গভদ্রা। শিবসমুদ্রম জলপ্রপাত যে নদীতে অবস্থিত? শিবসমুদ্রম জলপ্রপাত হয়ে যাবে অপশন নাম্বার এ অর্থাৎ কাবেরী নদীর উপর অবস্থিত। নেক্সট হচ্ছে সংস্কৃতে নর্মদা শব্দের অর্থ কি? এইমাত্র বললাম, নর্মদা শব্দের অর্থ হয়ে যাবে কি? আনন্দদায়িত্রী। তো ভারতের দীর্ঘতম সেচখাল কোনটি? ভারতের দীর্ঘতম সেচখাল কী হবে? 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বললাম কি? ভারতের দীর্ঘতম সেচখাল হয়ে যাবে অপশন নাম্বার সি অর্থাৎ ইন্দিরা গান্ধী খাল। নেক্সট প্রশ্ন, 45 নম্বর প্রশ্ন, সরকারিভাবে ভারতের জাতীয় জলপথের সংখ্যা কটি? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি 111টি জলপথ রয়েছে জাতীয় জলপথ সরকারিভাবে। ভারতের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা, মনে রাখবে ভারতের যদি বলে তাহলে ভাংরা নাঙ্গাল পরিকল্পনা সবথেকে বড় বৃহত্তম নদী পরিকল্পনা। 47 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম সেচখাল কোনটি? ভারতের প্রাচীনতম সেচখাল হয়ে যাবে অপশন নাম্বার এ অর্থাৎ তামিলনাড়ু গ্র্যান্ড আলিট খান ভারতের প্রাচীনতম সেচখাল। নেক্সট, ভারত বাংলাদেশের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে নিম্নলিখিত কোন নদীর জলবন্টন নিয়ে? উত্তর হয়ে যাবে তিস্তা। ভারত বাংলাদেশের মধ্যে তিস্তা নদীর জলবন্টন নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। নেক্সট, কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে ব্যাপক মাত্রায় বিবাদ শুরু হয়ে যায় কোন রাজ্যে জলবন্টন নিয়ে? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি অর্থাৎ কাবেরী। 49, হ্যাঁ অবশ্যই কাবেরী নদী নিয়ে কিন্তু কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে জলবন্টন সমস্যা নিয়ে একটা ব্যাপক মাত্রায় বিবাদ সৃষ্টি হয়ে গিয়েছিল। নেক্সট, মান্ডোভি নদীর জলবন্টন নিয়ে কোন দুটি রাজ্য বিবাদমান? মান্ডোভি নদী। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ অর্থাৎ গোয়া এবং কর্ণাটক এরা হচ্ছে মান্ডোভি নদীর জলবন্টন নিয়ে বেশ বিবাদমান দুটি রাজ্য। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। তো তোমাদের হাতে আর সময় নেই, তাড়াতাড়ি ভিডিওটা তোমরা দেখো এবং পরবর্তী যে সেটগুলো তোমরা সময় নষ্ট করো না, পরবর্তী সেটগুলো কিন্তু একবার শেষ মুহূর্তে দেখে যাও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে ছিলাম আমি সুরজিৎ কর্মকার, সুরজিৎ স্যার। তো অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারো। তো তোমাদের পরীক্ষা সবার ভালো হবে এই শুভকামনা জানাই। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।